ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় কালু নামে এক চোর বাস করত। কালু চোর, সে তার একমাত্র মেয়ে এবং বউয়ের সাথে থাকত। চোর হলেও মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত ভালো। সে কখনো নিজের গ্রামে চুরি করত না। একদিন চুরি থেকে আসার পথে আব্দুর রহমান সাহেবের সাথে তার দেখা হয়। আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। কালু চোরকে দেখে সে বলল, কিরে কালু, কোথায় গিয়েছিলি? চুরি করতে বুঝি? আরে না ভাই, ছোট্ট একটা কাজ ছিল, তাই কাজটা সকাল সকাল সাইরা এলাম। ও, তোর বুঝি ভোরেও কাজ থাকে? এখনো তো কাকপক্ষীও জাগেনি। কে কন ভাই, চুরি না করলে খামু কি? পেটে তো কিছু দিতে হইব, তাই না? তাই বলে কি চুরি করবি? কাজ করলেও তো পারিস। কাজ করলে তো হয়ই ভাই, কিন্তু কাজের তো যথাযথ মূল্যায়ন পাই না। কাজ করা চাইতে চুরি করাই লাভ বেশি, এজন্যই ভাই চুরি করি। একদিন জায়গা মতো ফেসে গেলে বুঝবি। মাসে কয়দিন যায়? চুরি করা কিন্তু মোটেও ভালো কাজ নয়। ইসলামের নিয়ম কানুন একটু মানতে শিখ। তোকে তো ভালো কথা বলেও লাভ হয় না। চুরি করা খুবই পাপের কাজ। এ কাজ তুই ছেড়ে দে। সেইটা দেখা যাইবো ভাই, এখন তো পেটটা চালায়, পরেরটা পরে দেখমুনে। তোর সাথে আর পারা যাবে না কালু, তুই কখনোই ভালো হবি না। তোকে ভালো উপদেশ দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আমার অনেক কাজ পড়ে আছে, তোর সাথে বকবক করে কোনো লাভ নেই। এই বলে আব্দুর রহমান সেখান থেকে চলে গেল। আরে ধুর, সকাল সকাল মোটটাই দিল নষ্ট কইরা। খায়া দেয়া কাম নাই, দেখা হইলেই শুধুই উপদেশ দিতে থাহে। আমি তোর উপদেশ শুনুম কেন? তুই কি আমারে খাবার দিবি? আমি যে কাজ করতাছি একদম ঠিক কাজ করতাছি। আমি তো কোনো গরিব মানুষের বাড়ি থেকে চুরি করি না, আমি তো সব ধনী লোকের বাড়িতে চুরি করি। ওই চোররা ঘুষ খাইয়া দেশটারে ধ্বংস করতাছে। চোরের ধন চুরি করলে কোনো পাপ নাই। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, দেরিতে বাড়িতে গেলে বউ আবার বকাঝকা করবো। এই বলে কালু চোর তার বাসায় চলে গেল। গিয়ে তার বউকে বলল, গিন্নি গিন্নি, এই দেখো আজ কত কিছু আনছি। কালু চোরের বউ পারুল মুখটা ঝামটা দিয়ে বলল, এমন ভাবে বলছে মনে হয় বাজার থেকে কিনে এনেছে সে। করো তো চুরি, একটা ভালো কাজ করলে না হয় দেখতাম। কত করে বলি চুরি করা ছেড়ে দাও ছেড়ে দাও, একটা ভালো কাজ করো। তা না করে উনি সে চুরি করবেন। ওনার নাকি চুরি করা একেবারে পেশা হয়ে গেছে। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, বিয়ে তো দিতে হবে নাকি? তা বলি, চোরের মেয়েকে কে বিয়ে করবে শুনি? ওইটা নিয়ে তোমার অত ভাবতে হইব না গিন্নি। মেয়ের যেখানে ভাগ্য লেখা আছে সেইখানেই বিয়ে হইব। চোরের মেয়ের আবার ভাগ্য? তোমার মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, লোকজন বিয়ের জন্য দেখতেও আসবে না, বুঝেছ? আগেই মহল্লার মানুষ না করে দেবে যে ওটা একটা চোরের বাড়ি। আর কথা বাড়াই অনত গিন্নি, আমার খুব ক্ষুধা পাইছে। 4টা খাবার দাও, খাওয়া দাওয়া শেষ কইরাই ঘুমায়া পড়মু। হ্যাঁ, ওই খাওয়া, রাতের বেলা চুরি করা আর দিনের বেলা ঘুমোনো, এছাড়া ওনার আর কোনো কাজ আছে? হয়েছে, মেলা বক বক করছো। চোরের সাথে সংসার করতে না চাইলে বাপের বাড়ি চইলা যাও। আমি কি তোমারে ধইরা রাখছি? ফের যদি এই নিয়ে চিৎকার চেঁচামেচি করছো তাহলে কিন্তু ভালো হইব না, এই আমি কইয়া দিলাম। এই বলে কালু চোর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর একটু পর বাইরে থেকে চেঁচামেচি শোনা গেল। কালু ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বাইরে চলে যায়। বাইরে গিয়ে শুনে রহিমের বাড়িতে আগুন লেগেছে। সবাই আগুন নিভানোর চেষ্টা করছে। এই দেখে কালু চোরও এগিয়ে গেল। সেও আগুন নিভাতে সাহায্য করলো, কিন্তু সে সাহায্য করছিল আর দামি দামি জিনিসপত্রগুলো চুরি করছিল। সে এসব কিছু এনে তার বউকে দেখালো। গিন্নি গিন্নি, এই দেখো কি করছি। একসাথে 2টা কাজই করছি, চুরিও করছি আর আগুন নিভাতে সাহায্য করছি। তুমি তো আমারে শুধু কও আমি নাহি ভালো কাজ করি না। আজ দেখছো 2টা কাজ একসাথে করছি, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। ওরে ওরে শয়তান মানুষ, সবাই তাদের জিনিসপত্র বাঁচাতে সাহায্য করছে আর তুমি কিনা সেখান থেকে চুরি করে আনলে। তুমি কবে ভালো হবে বলো তো? তোমাকে আর আমি বোঝাতেই পারছি না, কোন দিন যে কোন অঘটন ঘটবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। ও, তোমার জ্বালাই তো দেখছি এখন আমি বাড়িতেও থাকতে পারুম না। এইটা কোনো কথা? চুরি করলেও দোষ, আবার সাহায্য করলেও দোষ। ধুর, এই বাড়িতেই আমি থাকহুম না। এই বাড়িতে কোনো শান্তি নাই। ওনাকে ভালো কথা বলে তো গায়েই লাগে না, আমি নাকি তাকে জ্বালাই। যাও যাও, বুঝবে একদিন, কত ধানে কত চাল। ভালো কথা বললে তো আর গায়ে লাগে না, তাই না? কালু চোর বাড়ির বাইরে এসে বলল, আরে আরে, এটা আমি কি করলাম?
বউয়ের সাথে রাগ কইরা তো সব টাকা পয়সা রাইখা আইলাম। অহন কি করি? অহন তো আমি বাড়িতেও যাইতে পারুম না। টাকা পয়সা ছাড়া বাজারে যাই আমি কি করুম? এক কাজ করি, দেখি দিনের বেলাতে একটা দান মারতে পারি কি না। বলতে বলতে কালু চোর চুরির জন্য পাশের গ্রামে যাচ্ছিল আর ভাবছিল, আচ্ছা, দিনের বেলা চুরি করলে তো ধরা পড়ার সম্ভাবনা আছে। না না, সন্ধ্যায় চুরি করতে হইব। অহন একটু বাজারে গিয়া ঘুরে আহি, সন্ধ্যা হইলেই চুরি করতে নামবো। কালু বাজারের পথে যেতেই আব্দুর রহমানের সাথে দেখা হলো। আব্দুর রহমান বলল, কিরে কালু, এই বিকেলবেলা কোথায় যাচ্ছিস? চুরি করতে নাকি? আরে না না ভাই, বাজারের দিকে যাইতাছিলাম। দিনের বেলা তো আর চুরি করা যায় না ভাই। তুই তাহলে এখনো চুরি করিস? পেশাটা আর তুই ছাড়তে পারলি না? আপনার কাছে মিথ্যা কথা কমো না ভাই, আপনি খুবই ভালো মানুষ। অহনো আমি চুরি করি, কাজ কাম আমার পোষায় না ভাই। দেখ কালু, তোকে আজ আবারও বলছি, চুরি করা ছেড়ে দে। চুরি করা মোটেও ভালো কাজ না। কাজ করে খাওয়ার চেষ্টা কর। কাজ করতে কোনো লজ্জা নেই। ঠিক আছে ভাই, দেখুন নে কি করা যায়। তুই চাইলে তোকে আমি কাজও দিতে পারি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, পরে একদিন যোগাযোগ করুম নে। অহন আমি বাজারে যাইতাছি কিছু জিনিসপত্র আনতে, আমার দেরি হয়ে যাইতাছে ভাই। আচ্ছা ঠিক আছে। এই বলে আব্দুর রহমান সেখান থেকে চলে যায়। কালু চোর তখন মনে মনে বলে, ওহ, দুনিয়াতে এই লোক ছাড়া আর উপদেশ দেওয়ানোর কেউ নাই নাহি। যখনই দেখা হয় তখনই শুধু উপদেশ দিতে থাকে। এর জন্য শান্তিতে একটু চুরি করবো সেটাও পারতাছি না। না না, আজ সন্ধ্যাবেলায় একটা বড় দান মারতেই হইব। চুরি চামারি মনে হয় আর বেশি দিন করতে পারুম না। লোকজন যেভাবে যায় না যাইতাছে, কবে যে পুলিশের হাতে ধরা পইরা যায়। একটা বড় দান মাইরা আমারে অনেক ধনী হইতে হইব, তারপরে না হয় চুরি চামারি সাইরা দিমনে। এই বলে কালু চোর বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আবারও বাসায় যায়। গিয়ে তার বউকে বলে, পারুল পারুল, আজকে রাইতে না একটা বড় কাজ আছে। দোয়া কইরো, যদি এই চুরিটা সফলভাবে শেষ করতে পারি তাহলে আর জীবনেও চুরি করুম না। চুরি চামারি সাইরা দিমু। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি তুমি যেন আজ ধরা পড়ো। হ্যাঁ গো, তোমায় এত করে বলি, তবুও কি তোমার লজ্জা হয় না? কেন হয় না বলো তো? আজ তোমায় কোথাও আমি বেরি হতে দেব না। তুমি আজ বাড়ি থেকে বেরি হতে পারবে না, বুঝেছো? কেন রে, তোর কথা শুনতে হইব কেন? চুরি করতে যাওনের সময় যত কথা আর কুকথা কস, মুখ দিয়ে একটু ভালো কথা কইতে পারস না। যাই হোক, আমি গেলাম, আমার জন্য দোয়া করিস। হ্যাঁ হ্যাঁ, চোরের জন্য আবার দোয়া? ধুর, তোর সাথেও কথা বইলা কোনো শান্তি নাই। আমার ঘরেই আমি আমার শত্রু বসি। আমি গেলাম। এই বলে কালু চোর বাড়ি থেকে বের হয়ে গেল। আজ কালু চোর পাশের গ্রামে এক মেম্বারের বাড়িতে চুরি করতে যাবে। সন্ধ্যা সন্ধ্যা ভাব। কালু চোর মনে মনে বলে, হা 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 হা, অহন তো মাগরিবের নামাজের সময়। নামাজের সময় সবাই ব্যস্ত থাকবো, আর এই সুযোগ নিয়ে আমি চুরি করুম। হা 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 হা। যেই ভাবা সেই কাজ। কালু চোর যখন চুরি করতে ঢোকে তখন তারা সবাই নামাজ পড়ছে। কালু চোর মনের সুখে চুরি করে। চুরি করা শেষে সে যখন বাইরে বের হবে তখন সে কারো একটা সাড়া পায়। কালু দ্রুত একটা খাটের তলায় লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘরে একটা মহিলা ঢুকে পড়ে। সে খাটের নিচ থেকে একটা জুতা বের করতে গিয়ে দেখে কালু চোর সেখানে লুকিয়ে আছে। মহিলাটি চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে ওই বাড়ির সবাই দৌড়ে আসে। এতে সবাই কালু চোরকে আচ্ছা করে মারে। আধমরা অবস্থায় কালু চোরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় তারা। কালু চোর যেহেতু ছোটখাটো চোর ছিল, তাই তাকে কয়েকদিন পর ছেড়ে দেওয়া হয়। মেম্বারের বাড়ির লোকেরা তাকে এত মেরেছিল যে তার একটা পা ভেঙে গেছে। জেল থেকে ছাড়া পেয়ে সে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে আব্দুর রহমানের সাথে তার দেখা হয়। আব্দুর রহমান কালুকে দেখে বলল, আরে কালু, এতদিন কোথায় ছিলি? আরে কি তোর পা ভাঙা কেন? কি কমো আমনে রে ভাই, এগুলো আমার পাপের শাস্তি। আপনি আমারে অনেক নিষেধ করছেন চুরি না করতে, কিন্তু আপনার কথা আমি কখনো শুনি নাই। আমি ভাবছি ওসব আপনার বাজে ফেদলা, কিন্তু এখন বুঝতে পারতাছি আমি কত বড় অন্যায় কাজ করছি। এই জন্যই তার ফল আমি হাতে নাতে পাইছি। এজন্যই লোকে বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। শোন কালু, লজ্জা শরম ফেলে দিয়ে তোকে আজও কিছু কথা বলি। প্রকৃতপক্ষে চুরি করার সময় চোরের ইমানি শক্তি থাকে না, যার কারণে পাপ কাজ জানা সত্ত্বেও একজন চোর তার চুরি সম্পূর্ণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দিনার তথা 1 গ্রামের চেয়ে একটু বেশি স্বর্ণ চুরি করলেই তার হাত কেটে দিতে হবে, কিন্তু বর্তমানে হাত না কেটে তাকে সামান্য পরিমাণ সাজা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ থেকে বোঝা যায় তোর উপর কতটা দয়া করা হয়েছে। তুই আর চুরি করিস না ভাই, তুই ভালো হয়ে যা, সৎপথের জীবিকা নির্বাহ কর।
আর আল্লাহ তাআলার ইবাদত কর, তাহলেই দেখবি দুনিয়াতেও সুখ পাবি আর আখিরাতেও সুখ পাবি। আমার খুব শিক্ষা হইছে ভাই, আমি আর কখনোই চুরি করুম না। আমি আল্লাহর কাছে তওবা কইরা চুরি ছাইরা দিছি। আপনি আমার জন্য দোয়া করবেন ভাই, আমি যেন আল্লাহ তাআলার দেখানো সঠিক পথে চলতে পারি। এরপর থেকে কালো চোর আর কখনোই চুরি করতো না। সে একজন ভালো মানুষ হয়ে যায়। দেখলে তো ছোট্ট বন্ধুরা, চুরি করা কতটা খারাপ কাজ। এতে মানুষের প্রাণের ঝুঁকিও থাকে। আমরাও চোরদেরকে সচেতন করব, যাতে তারা চুরি না করে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হালিমা, তাড়াতাড়ি একটা ঝুড়ি আর এক বালতি পানি দাও তো, আমার এক্ষুনি টমেটোর জমিতে যাইতে হবে। কি ব্যাপার, কি বলছেন এসব আপনি? ছুরি আর এক বালতি পানি দিয়ে কি করবেন? আহা, এত কথা বলো কেন হালিমা? তোমার কাছে যেটা চাইছি সেটা তাড়াতাড়ি দাও। কাজ আছে দেখাই তো চাইছি। আমার তাড়াতাড়ি জমিতে যায় টমেটো তুলতে হইব। টমেটো? আমাদের টমেটো তো এখনো পরিপক্কই হয়নি, আর আপনি কিনা ওই ছোট ছোট টমেটোগুলোই তুলে ফেলবেন? পাকে নাই তাতে কি হয়েছে হালিমা? এখন বাজারে টমেটোর ব্যাপক চাহিদা বাড়ছে, আর কিভাবে ওই ছোট টমেটোগুলারে পাকাইতে হইব সেটা তো আমার খুব ভালো মতোই জানা আছে। তোমারে যেটা বলছি তুমি সেইটা করো। আপনার কথা মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি ওই কাঁচা ছোট ছোট টমেটোগুলো কিভাবে পরিপক্ক করবেন বলেন তো? উপায় একটা আছে, সেইটা ব্যবস্থা আমি কইরাই ফেলছি। তুমি যদি দেখতে চাও তাহলে তুমিও চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলুন দেখি কেমন করে আপনি ওই ছোট ছোট টমেটোগুলোকে পরিপক্ক টমেটো বানান। সেটাই আমি নিজ চোখে দেখতে চাই। দেখতে চাও? তাইলে তাড়াতাড়ি এক বালতি পানি আর ঝুড়িটা নিয়ে আসো। আজকে তুমি আমার জাদু দেখতে পারবা, বুঝছো? এরপর হালিমা ঘরে গিয়ে ছুরি আর টিউবওয়েলের পাড় থেকে এক বালতি পানি নিয়ে কালুর সঙ্গে টমেটোর জমিতে গেল। জমিতে পৌঁছানোর পর কালু বলল, পানির বালতিখান এখানে রাখো হালিমা, আর জমি থেকে বাইসা বাইসা বড় টমেটো গুলান ঝুড়ির ভেতরে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তুললাম টমেটো, কিন্তু আপনি কি করবেন? আহা, আমারে নিয়ে ভাইব না তো, আমার অন্য কাজ আছে। তোমারে যেটা বলছি তুমি সেটা করো। তাড়াতাড়ি বড় বড় টমেটো গুলান তুলো। এরপর হালিমা ঝুড়ি নিয়ে বড় বড় টমেটোগুলো বেছে বেছে ঝুড়িতে তুলতে লাগলো। আর এদিকে কালু সেই বালতির পানির ভেতরে 1000 পাওয়ারের লাল রং মেশাতে শুরু করলো। এই নিন, এক ঝুড়ি টমেটো তুলে ফেলেছি। এবার দেখি কিভাবে এগুলোকে আপনি পরিপক্ক বানান। আপনার জাদুই আমি দেখতে এসেছি। দাও হালিমা, এক্ষুনি আমি তোমারে আমার জাদু দেখাই। এরপর কালু এক এক করে সমস্ত টমেটো বালতির ভেতরে ফেলে দিল। কিছুক্ষণ পরেই টমেটোগুলো লাল রং ধারণ করলো, যা দেখতে একদম পাকা টমেটোর মতোই লাগছিল। দেখলা হালিমা, কেমন কইরা আমি আমার হাতের জাদুতে কাঁচা টমেটো গুলানরে লাল টমেটো বানায় ফেললাম। তোমারে বলছিলাম না আমি জাদু জানি। এটা আপনার জাদু? আপনি তো ওই বালতি পানির ভিতরে লাল রং মিশিয়েছিলেন। কাঁচা টমেটোগুলো ওই লাল রং মেশানো পানিতে দিতেই টমেটোগুলো লাল হয়ে গেছে, কিন্তু এগুলো তো এখনো অপরিপক্ক টমেটোই রয়ে গেছে। সেইটা তুমি আর আমি জানি, আর তো কেউ জানে না। সবাই তো জানে এগুলা পাকা টমেটো। আর এখনো তো টমেটো বাজারে বেশি একটা বাইর হয় নাই, আর কিছুদিন পরে বাইর হইব। কিন্তু আমি যদি এই সময়ে এই লাল টমেটোগুলা বাজারে লইয়া যাই, তাইলে অনেক দামে বেচতে পারুম। আমাদের প্রচুর টাকা লাভ হইব, বুঝছো? আমার অত টাকা লাভের দরকার নেই। আমরা যেভাবে আছি খুব সুখে আছি। বেশি লোভ করলে পস্তাতে হবে। তাছাড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার এই পাপ কাজের হিসাব দিতে হবে। আপনি দয়া করে এই কাজ করবেন না। তাড়াতাড়ি টমেটোগুলো ভালো পানিতে মেশান, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। কইলেই হইল। আমি কত কষ্ট কইরা টমেটো গুইলারে লাল বানাইছি, এখন এই টমেটো গুইলারে মহাজনের কাছে বিক্রি করতে নিয়ে যাব। আমি যাইতাছি। এই বিষয়ে তুমি আর একটা কথাও বইল না, আর কাউরে আমার এই 2 নাম্বার বুদ্ধির কথাও জানাইবে না, বুঝছো? এটা করলে যে মানুষের ক্ষতি হয়ে যাবে। মানুষের ক্ষতি হইলে হোক, কিন্তু আমার টাকার দরকার। আমি টাকা পাবো, এই জন্য আমি এই কাজ করতেছি। তাড়াতাড়ি এখন টমেটো গুলার তুমি ঝুড়িতে দাও আর রোদে শুকাইতে দাও। আমি একটু পরে ওইগুলা বাজারে বিক্রি করতে লয়ে যাব। আমি পারবো না তোমার এই পাপ কাজে হাত লাগাতে। তোমার যা ইচ্ছে তুমি করো। আচ্ছা ঠিক আছে, না পারলে আর কি করার। এমনিতেই তো আমি তোমারে আনতে চাই নাই, তুমি নিজেই আইছো। আমি জানি এইসব কাজ দেখলে তুমি বাধা দিবা। তোমার তো আবার দয়ার শরীর। টাকা কামাই করি আমি বুঝি টাকা কামাই করতে কত জ্বালা। এই কথা বলে কালু নিজেই টমেটোগুলো ঝুড়িতে উঠাতে লাগলো। তারপর ঝুড়িতে তুলে সেগুলো রোদে শুকাতে দিল। কিছুক্ষণ পর সেখানে ফাতেমা আর মাইসা চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, তুমি আবার এইখানে আইতে গেলা কেন?
বাবা, মাদ্রাসা থেকে ফিরে দেখি তোমরা বাড়িতে নেই, তাই ফাতেমাকে সঙ্গে করে নিয়ে টমেটো জমিতে চলে এলাম। আমি জানি তোমাদেরকে আমি এখানেই পাবো। এ কি বাবা, আমাদের টমেটোগুলো পেকে গেছে? হ মা, দেখতাছই তো পাকা টমেটো গুলান তুইলা রাখছি। তাই তো দেখছি, কিন্তু টমেটো গাছগুলোতে তো আর একটাও পাকা টমেটো দেখতে পাচ্ছি না। তাহলে শুধু এই টমেটোগুলো লাল হলো কি করে? এইটাই বুঝতে পারতাছ না মা ফাতেমা, যতগুলা টমেটো আমার জমিতে পাইকা গেছিল আমি আর তোমার চাচি মিলা সবগুলা তুইলা ফেলছি। এই জন্যই জমিতে আর কোনো পাকা টমেটো নাই, বুঝছো? ও, খুব ভালো করেছেন কালু চাচা। এই সময় তো বাজারে টমেটোর প্রচুর চাহিদা, দামও অনেক বেশি। কালকে আমার আব্বুজান 1 কেজি টমেটো এনেছেন, তাও আবার 120 টাকা দিয়ে। তাই নাকি মা? 1 কেজি টমেটো 120 টাকা? হ্যাঁ কালু চাচা, তবে টমেটোগুলো অতটাও পরিপক্ক ছিল না। আমার কেমন জানি ভেজাল মনে হয়েছে। না না, ভেজাল হইতে যাইবো কেন? এই সময় টমেটোর দাম বেশি তো, এই জন্যে হয়তো 2-1 দিন আগের টমেটো হবে। দাম বেশির জন্য কেউ কিনতে চায় না, এই জন্যে মনে হয় একটু নষ্ট হয়ে গেছিল। হতে পারে। তা কালু চাচা, আপনার জমির একটা টাটকা টমেটো আমাকে খেতে দেবেন? না না ফাতেমা, তুমি কিছুতে আমার টমেটোতে হাত লাগাইও না। কি ব্যাপারটা কি বাবা, তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো? ফাতেমা তো একটা মাত্র টমেটো খেতে চেয়েছে, তার জন্য তুমি ওকে এইভাবে কথা বলবে? এ না রে মা, কথাটা আমি ওইভাবে কইতে চাই নাই। আসলে আজকে আমি প্রথম দিন টমেটো তুলছি তো, তাই ওইগুলা বাজারে বিক্রি করতে নিয়ে যাইতাছি, এই জন্যই ওরে দিতে চাইলাম না। ওই প্রথমবার টমেটো তুলছি বইলা কথা তো, প্রথমে যদি ফ্রিতে দিয়া দেই তাইলে আর টমেটোর দাম পামো না মা। আপনি তো হাসালেন চাচা, এগুলো তো কুসংস্কার কথা। তবে ঠিক আছে, আপনি আজ এগুলো বাজারে নিয়ে যান, আমি আরেকদিন টমেটো খাবো। কি ব্যাপার হালিমা, তুমি এইভাবে বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছো কেন? বাজারে যাইতেছে আমার দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি টমেটোর ঝুড়িটা আমার মাথায় তুলে দাও, আর ওই বালতি সহ বাকি জিনিসপত্র নিয়ে তুমি বাড়ি চলে যাও। এরপর হালিমা কালুকে টমেটোর ঝুড়িটা তুলে দিল। কালু ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কালু চলে যাওয়ার পর হালিমা ফাতেমাকে বলল, ফাতেমা, একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে হালিমা চাচি? ফাতেমা, তুমি ঠিকই বলেছিলে, আমাদের জমির একটা টমেটোও পাকেনি, এমনকি টমেটোগুলো পরিপক্কও হয়নি। বেছে বেছে বড় বড় টমেটোগুলো তোমার কালু চাচা আমাকে তুলে দিয়েছে, আর সেগুলো ওই যে দেখো বালতির মধ্যে রং মেশানো পানির মধ্যে চুবিয়ে লাল করেছে। এখন ওগুলো রোদে শুকিয়ে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করতে। হায় হায়, কি বলছেন কি চাচি? কালু চাচা এমন মানুষ, কাঁচা টমেটো রং মিশিয়ে পাকা বানিয়েছে, আবার সেগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কিন্তু কালু চাচা তো এমন মানুষ ছিলেন না। সেটাই তো আমিও বুঝতে পারছি না ফাতেমা, হঠাৎ মানুষটার মাথায় এমন ভূত করে চাপলো। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাছাড়া যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো এমন কাজ কখনোই করতে পারে না ফাতেমা। চাচি, আমি এক কাজ করি, আমি আর মাইসা কালু চাচার পিছু করি, তার পেছন পেছন গিয়ে দেখি আসলে এর রহস্য কি। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, যাও যাও, তোমরা দুজন তাড়াতাড়ি ওর পিছু নাও। এরপর ফাতেমা ও মাইসা দুজনে কালুর পিছু করতে লাগলো। কালু টমেটোর ঝুড়ি নিয়ে আগে আগে হাঁটছিল, ফাতেমা ও মাইসা দুজনে পেছন পেছন হাঁটছিল। হঠাৎ 2 রাস্তার ধারে গিয়ে কালু দিক পরিবর্তন করে ফেললো। সে হাটের রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করলো। কি ব্যাপার কি মাইসা, কালু চাচা ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছে? হাটের রাস্তা তো এটা। সেটা তো আমিও বুঝতে পারছি না ফাতেমা, বাবা কেন হাটের রাস্তা রেখে অন্য রাস্তা দিয়ে গেল? ফাতেমা চলো, আমরা তার পিছু করি। এরপর হাঁটতে হাঁটতে কালু সোজা চলে গেল রমজান ব্যাপারীর বাড়িতে। রমজান ব্যাপারী সেখানে আগে থেকে কালু টমেটো কেনার জন্য দাঁড়িয়েছিল। টমেটোগুলো এনেছিস কালু? সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, দেখি তো কেমন বানিয়েছিস। এরপর কালু টমেটোর ঝুড়ি তার মাথা থেকে নামালো। এত সুন্দর লাল টমেটো দেখে তো রমজান ব্যাপারীর চোখ চকচক করে উঠল। আরে বাহ, খুব ভালো করে রং মিশিয়েছিস তো, দেখতে তো একেবারে অরিজিনাল পাকা টমেটোর মতোই লাগছে। আজকে আমি এগুলো ঢাকায় পাঠাবো,
ঢাকায় 300 টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে, বুঝেছিস? তোর কথা মতো আমি তোকে 150 টাকা করে দিলাম, আর বাকি টাকা আমাকে লাভ করতে হবে। এখন থেকে রোজ এরকম কাঁচা টমেটো তুই আমাকে পাকা বানিয়ে দিবি, বুঝেছিস? তাহলে এতে করে তোরও লাভ হবে আর আমারও লাভ হবে। আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, এতে তো আমারও লাভ হইতাছে। তখনই সেখানে রমজান ব্যাপারের ছোট মেয়ে মিলি চলে আসলো। এত সুন্দর লাল টমেটো দেখে সে একটি টমেটো নিয়ে খেতে ধরলো। আরে আরে, কি করছো মামিলি? এই টমেটোগুলো তো তোমার খাওয়া যাবে না। কি বলছো বাবা? টমেটো খাওয়া যাবে না মানে? এত সুন্দর পাকা টমেটো কেন খাওয়া যাবে না? সেটা আমি তোমাকে বলতে পারবো না মা। তখনই সেখানে মাইসা আর ফাতেমা চলে এলো। শোনো মিলি, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো কেন সে টমেটোগুলো তোমাকে খেতে দিতে চাইছেন না। বাবা, ফাতেমা এসব কি বলছে? তুমি কেন আমাকে টমেটোগুলো খেতে দিতে চাইছো না বলো তো? এই মেয়ে, তুমি আবার কোথা থেকে এলে? ওরে বাবা, এখানে তো দেখছি কালুর মেয়েও আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদের কুকিরটি সব জেনে গেছি। চাচি আমাকে সব বলেছে। কালু চাচা টমেটোর ভেতরে রং মিশিয়ে কাঁচা টমেটো লাল বানিয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছেন, আর আপনি আবার এগুলোকে ঢাকায় পাঠাবেন। আপনি জানেন এই টমেটোগুলো আমাদের মতো বাচ্চারাও খায়, ওরাই তো বেশি পছন্দ করে। যদি লাল রং মেশানো টমেটো ওরা খায় তাহলে ওদের কি অবস্থা হবে? আমি তো সেটাই ভাবছি। কি অবস্থা হবে সেটা দেখে আমার কি লাভ? আমার তো দরকার টাকার। শুধু টাকার কথা ভাবলে কি হবে চাচা যান? আপনি যেভাবে আপনার মেয়ে মিলিকে টমেটো খেতে দিতে চাইছেন না ও আপনার আদরের বলে, তেমনি যারা টমেটোগুলো কিনবে তাদের ছেলে মেয়ে আছে বলুন, তারাও তো তাদের কাছে আদরের। তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের টমেটোগুলো খেতে দেবে আপনারাই বলুন। আপনাদের তো বিবেক থাকা দরকার। পরকালে আপনারা কি হিসাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ যখন আপনাদের এই পাপ কাজের হিসাব চাইবেন তখন কি বলবেন আপনারা? ছি বাবা, ছি কালু চাচা, তোমরা কাঁচা টমেটোগুলো এমন ভাবে রং মাখিয়ে লাল করছো। তোমার কাণ্ড কারখানা দেখে তো আমারই রাগ উঠছে। ধিক্কার জানাই আমি তোমাদের এই অসৎ ব্যবসাকে। ছি। মা মিলি, আমার বড় ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি। আমি কালুকে বলেছিলাম টমেটোগুলো এভাবে রং মিশিয়ে লাল করার জন্য, তার জন্যই কালু এসব করেছে। কিন্তু আমি একবারও ভাবিনি এই টমেটোগুলো খেলে মানুষের কি হবে। হে আল্লাহ, আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন কালু, তুই এক্ষুনি টমেটোগুলো ফেলে দে। এমন অসৎ উপায়ে ব্যবসা করার আমাদের কোনো দরকার নেই। আমরা যেমন আমাদের ছেলে মেয়েদের অনেক ভালোবাসি, তেমনি তারাও তাদের ছেলে মেয়েদের অনেক ভালোবাসে। আমি চাই না আমার এই অসৎ ব্যবসার জন্য কোনো বাবা মায়ের বুক খালি হোক। তারপর সমস্ত টমেটো কালু ফেলে দেয়। এরপর থেকে কালু আর কখনোই অসৎ উপায়ে ব্যবসা করেনি। রমজান ব্যাপারীও আর অসৎ উপায়ে ব্যবসা করে না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলপুর দাখিল মাদ্রাসায় আরাবি আর হানিফ নামের এক যুবক যুবতী পড়াশোনা করত। আরাবি ছিল অনেক ধনী পরিবারের মেয়ে। তার বাবার নাম রহমান শিকদার। রহমান শিকদারের আরেকজন মেয়ে ছিল, তার নাম কামিনী। মেয়েদেরকে নিয়ে রহমান শিকদার খুবই গর্ব করত। মা আরাবি, আরাবি কোথায় গেলে মা? একটু এদিকে এসো তো, তোমার সাথে একটু কথা আছে মা। আসসালামু আলাইকুম বাবা। এই তো আমি মাদ্রাসায় যাচ্ছিলাম বাবা। কি বলবে? তাড়াতাড়ি বলো না বাবা, আমার যে দেরি হয়ে যাচ্ছে। মা আরাবি, তোমাকে আর মাদ্রাসায় যেতে হবে না। মাদ্রাসায় যেতে হবে না কেন বাবা? আমি আমার বন্ধু জাফর চৌধুরীর একমাত্র ছেলে রাহাতের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। রাহাত খুবই ভালো ছেলে, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি কালই রাহাতের সাথে তোমার বিয়ে দেব। কি বলছো কি বাবা? কাল আমার বিয়ে? অথচ এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। আমাকে তো আরো আগে জানাতে পারতে বাবা। আগে জানালে কি হতো? আমি বলেছি না এই বাড়িতে রহমান শিকদারের মুখের ওপর কেউ যেন কোনো কথা না বলে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ কথা। কালই হবে রাহাতের সাথে তোমার বিয়ে। কেমন? ওরা চাচ্ছে ছোট একটা আয়োজন করে বিয়েটা সেরে ফেলতে, কারণ রাহাতের বড় বোনের স্বামী আমেরিকায় থাকে। সে ফিরে আসলে পরে ধুমধাম করে আরেকটা অনুষ্ঠান হবে। কেমন? বাবার এমন কথা শুনে আরাবির মনে ভীষণ ভয় ঢুকে গেল।
কারণ আরাবি তার বন্ধু হানিফকে খুবই ভালোবাসতো। হানিফ সাধারণ ঘরের ছেলে, কিন্তু তার জ্ঞান বুদ্ধি ও আল্লাহভীরুতা স্বভাব দেখে আরাবি তার প্রেমে পড়ে গিয়েছিল। সে চায় হানিফের সাথে তার পুরো জীবনটা কাটিয়ে দিতে। কি হলো আরাবি, কি চিন্তা করছো? মা, যাও ঘরে চলে যাও। আজ থেকে তোমাকে আর মাদ্রাসায় যেতে হবে না। বাবা, আজকে আমাকে শেষবারের মতো একবার মাদ্রাসায় যেতে দাও না বাবা। কাল তো আমার বিয়েই হয়ে যাবে। আমি চাই শেষবারের মতো আমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে। না না, আমি তোমাকে বলেছি মাদ্রাসায় যেতে হবে না তো হবে না। আমার মুখের ওপর কথা বলছো তুমি। তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরাবির ছোট বোন কামিনী বলে উঠল, বাবা, আপু যখন আজকে শেষবারের মতো একটু মাদ্রাসায় যেতে চাচ্ছে, ওকে যেতে দাও না। এরপর বেচারি তো আর কোনোদিন মাদ্রাসায় যেতে পারবে না। ওর শেষ ইচ্ছাটা পূরণ করো বাবা। আচ্ছা ঠিক আছে কামিনী, আমি শুধুমাত্র তোমার কথাতেই ওকে আজকে মাদ্রাসায় যেতে দিলাম। কিন্তু আরাবি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে আরাবি মাদ্রাসায় চলে গেল। আরাবি চলে যাওয়ার পর কামিনীও ওর বাবাকে বলল, বাবা, এবার তাহলে আমিও যাই, আমারও যে কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বা, তুমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।